জানিয়ে দেব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্চে দেশে ফিরছেন শেখ হাসিনা। রাজনৈতিক অঙ্গনে টান টান উত্তেজনা, নতুন সমীকরণের আভাস থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের পালাবদল তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা, থাকছে প্রতিবেদনে। তারেককে মোদির ফোন, পাল্টা সৌজন্য বিএনপির, পাল্টে যাচ্ছে খেলা, থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের সেনাপ্রধানকে ধমক শেখ হাসিনার, বড় প্রস্তুতির ইঙ্গিত, থাকছে প্রতিবেদনে। গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে নাহিদ ইসলাম, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মার্চেই দেশে ফিরছেন শেখ হাসিনা। রাজনৈতিক অঙ্গনে টান টান উত্তেজনা, নতুন সমীকরণের আভাস। বাংলাদেশের রাজনীতিতে আবারও কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি প্রশ্ন। আসন্ন মার্চ মাসেই কি দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? গত কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক মহল, দলীয় নেতাকর্মী, এমনকি সাধারণ জনগণের আলোচনায় ঘুরপাক খাচ্ছে এই একটি বিষয়। যদিও এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও দলীয় তৎপরতা, অনানুষ্ঠানিক বক্তব্য এবং রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন বিশ্লেষণ করে অনেকে মনে করছেন মার্চ হতে পারে বড় কোনো সিদ্ধান্তের মাস। গত বছরের উত্তাল রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে শেখ হাসিনার দেশত্যাগ বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করে। দীর্ঘ সময় ক্ষমতায় থাকা একজন অভিজ্ঞ নেত্রীর অনুপস্থিতি দলীয় কাঠামোতে একটি দৃশ্যমান শূন্যতা তৈরি করে। বাংলাদেশ আওয়ামী লীগ যদিও সাংগঠনিকভাবে সক্রিয় থাকার চেষ্টা চালিয়ে গেছে, তবুও শীর্ষ নেতৃত্বের সরাসরি উপস্থিতি না থাকায় মাঠ পর্যায়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অনেকেই মনে করেন দলকে পুনরুজ্জীবিত করতে এবং রাজনৈতিক শক্তি প্রদর্শনের জন্য তার প্রত্যাবর্তন একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মার্চ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। ঐতিহাসিকভাবে এ মাসে বড় বড় রাজনৈতিক ঘোষণা, আন্দোলন ও মোড় ঘোরানো সিদ্ধান্তের নজির আছে। ফলে মার্চকে কেন্দ্র করে যে কোনো গুঞ্জন স্বাভাবিকভাবেই গুরুত্ব পায়। বিশ্লেষকরা বলছেন, যদি শেখ হাসিনা মার্চে দেশে ফেরেন, তাহলে তা কেবল ব্যক্তিগত প্রত্যাবর্তন হবে না, বরং একটি রাজনৈতিক বার্তা বহন করবে। এটি হতে পারে সাংগঠনিক পুনর্গঠন, নতুন কর্মসূচির ঘোষণা অথবা বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ। দলীয় সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে সাংগঠনিক বৈঠকের সংখ্যা বেড়েছে। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগ জোরদার হয়েছে। জেলা ও বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক পুনর্বিন্যাসের আলোচনা চলছে। যদিও আনুষ্ঠানিকভাবে এসব কার্যক্রমকে নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়া বলা হচ্ছে, তবুও রাজনৈতিক বিশ্লেষকদের মতে সময়কালটি গুরুত্বপূর্ণ। তারা মনে করছেন, সম্ভাব্য প্রত্যাবর্তনের আগে সংগঠনকে প্রস্তুত রাখার চেষ্টা হতে পারে এটি। প্রধান বিরোধী শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। বিএনপির কয়েকজন শীর্ষ নেতা বলেছেন, রাজনৈতিক গুঞ্জন দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে তারা এটাও স্বীকার করেছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন বাস্তব হলে রাজনৈতিক প্রতিযোগিতা নতুন মাত্রা পাবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার ফেরা হলে বিরোধী দলগুলোকে কৌশলগতভাবে নিজেদের অবস্থান শক্ত করতে হবে। মাঠের কর্মসূচি, জোট রাজনীতি এবং আন্তর্জাতিক যোগাযোগ সব ক্ষেত্রেই পরিবর্তন আসতে পারে। বাংলাদেশের রাজনীতির সব সময়ই আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাবের সঙ্গে যুক্ত। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন আন্তর্জাতিক মহলেও নজর কাটতে পারে। বিদেশি কূটনৈতিক মহল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে রাজনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কূটনৈতিক ভারসাম্য সবকিছুর উপরই সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রভাব পড়তে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শেখ হাসিনা নিজে বা তার কার্যালয় থেকে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। ফলে পুরো বিষয়টি রাজনৈতিক জল্পনার মধ্যেই সীমাবদ্ধ। পর্যবেক্ষকরা বলছেন, আনুষ্ঠানিক ঘোষণা এলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। এর আগে পর্যন্ত সবকিছুই সম্ভাবনার পর্যায়ে থাকবে। বাংলাদেশের রাজনীতিতে মার্চ মাস ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা কেবল একটি ব্যক্তির প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নয়, বরং সম্ভাব্য নতুন রাজনৈতিক সমীকরণের আভাসকে ঘিরে। যদি শেখ হাসিনা সত্যিই দেশে ফেরেন, তাহলে সেটি হবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। আর যদি না ফেরেন, তবুও এই আলোচনা প্রমাণ করে দেশের রাজনৈতিক বাস্তবতায় তার প্রভাব এখনও গভীর।
সব মিলিয়ে এখন পুরো দেশ তাকিয়ে আছে মার্চের দিকে। প্রশ্ন একটাই, গুঞ্জন কি বাস্তবে রূপ নেবে? বাংলাদেশের পালাবদল তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা? বাংলাদেশ আস্থা রাখল ধানের শীষে। ১৭ বছর পর প্রত্যাবর্তন করে পরিবর্তন আনলেন তারেক রহমান। ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেল বাংলাদেশ। ২০ বছর পর বিএনপির প্রত্যাবর্তন ঘটল। জয়লাভ করেই দেশের স্বার্থ নিয়ে কথা তারেক রহমানের, পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়েও তার স্পষ্ট বক্তব্য। কিন্তু শেখ হাসিনার বিষয়ে কি ভাবছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী? তবে কি দেশের পালাবদলের সঙ্গে সঙ্গে তারেকের হাত ধরেই ফিরবেন শেখ হাসিনা? ২০২৪ সালের ৫ই অগস্ট শেখ হাসিনা জমানার পতন ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর ভারতে আশ্রয় নেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এরপর ৮ই অগস্ট মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন। এরপরই বাংলাদেশে শুরু হয় নয়রাজ্য। খুন, ধর্ষণ, রাহাজানি, অগ্নিসংযোগের ঘটনা অহরহ ঘটতে থাকে। ১৬ মাস পর নির্বাচন হল। জয়লাভ করল বিএনপি। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০৯টি আসনে জয়লাভ করল তারেক জিয়ার দল। জয়লাভ করার পরেই তারেক রহমানের মুখে ঐক্যের বার্তা, সঙ্গে বাংলাদেশবাসীকে ধন্যবাদ জানান। তিনি যেমন শান্তির বার্তা দিলেন, পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা মূল কাজ হবে বলে জানান তারেক। তিনি বলেন, এই বিজয় গণতন্ত্রের। অনেকেই আশা করছেন বিএনপি ক্ষমতায় এসেই দেশে ভেঙে পড়া আইনশৃঙ্খলা রক্ষা করবে। তবে প্রশ্ন একটাই, শেখ হাসিনাকে কি ফেরত চাইবে বিএনপি? অন্তর্বর্তীকালীন সরকার একাধিকবার ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। ভারত প্রথম থেকে উত্তর না দিলেও কূটনীতি ভাষায় তার উত্তর দেয়, বুঝিয়ে দেয় এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ অস্থায়ী সরকারের হাতে ভারত কখনোই শেখ হাসিনাকে তুলে দেবে না। কিন্তু বিএনপি তো নির্বাচিত সরকার। এরপর ভারতের কাছে তারেক রহমান শেখ হাসিনাকে ফেরত চাইলে কী উত্তর দেবে নয়াদিল্লি? শেখ হাসিনাকে নিয়ে প্রত্যাখ্যানের প্রশ্ন করলে সাংবাদিকদের উত্তরে তারেক রহমান নিজেদের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, এটা নির্ভর করছে আইনি প্রক্রিয়ার উপর। অনেকেই বলছেন শেখ হাসিনাকে ফেরত চাইলেও তার বিচার প্রক্রিয়া নিয়ে পুনর্বিবেচনা করতে পারে বিএনপি। তবে এখন বাংলাদেশে প্রত্যাবর্তনের হাওয়া, উৎসবের মেজাজ। তারেক রহমানের হাতে বাংলাদেশ কতটা সুরক্ষিত থাকবে তা তো সময় বলবে। বাংলাদেশের সেনাপ্রধানকে ধমক শেখ হাসিনার, বড় প্রস্তুতির ইঙ্গিত। বাংলাদেশে শেষ হয়ে গেল নির্বাচন। বিএনপি সরকার গঠন করতে চলেছে। তারা পেয়েছে ২০০র বেশি আসন। দ্বিতীয় স্থানে জামাত। তারা সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে। এই নির্বাচনের ফলাফলকে ঘিরে বেশ কয়েকটি প্রশ্ন ঘোরাঘুরি করছে। প্রথম প্রশ্ন, তদারকি সরকার নির্বাচন নিয়ে যে আশ্বাস দেশবাসীকে দিয়েছিলেন, অর্থাৎ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট হবে, ভোটে কি তার প্রতিফলন দেখা গিয়েছে? ভোটে দেদার ছাপ্পার পাশাপাশি ব্যালট বাক্স লুট হয়েছে বোমাবাজি, শোনা গিয়েছে অস্ত্রের ঝনঝনানি। বুথের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ বলছে, তদারকি সরকার প্রধান দেশবাসীকে আশ্বাস দিয়ে বলেছিলেন ভোট হবে অবাধ ও সুষ্ঠু। অবাধ ও সুষ্ঠুভাবে ছাপ্পা ভোট হয়েছে। হাসিনা এই ভোট নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি রীতিমতো পরিসংখ্যান তুলে বলেন, নির্বাচন কমিশনের প্রথম ব্রিফিং অনুযায়ী সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 14.96%। গড় হিসেবে প্রতি মিনিটে ভোট পড়েছে 90,979টি ভোট। পরের ব্রিফিংয়ে দুপুর 12টা পর্যন্ত মোট ভোটের হার জানানো হয় 32.88%। অর্থাৎ সকাল 11টা থেকে দুপুর 12টার মধ্যে 1 ঘণ্টার ব্যবধানে ভোট কাস্ট হয়েছে 17.92%, বা 2,28,80,350 জন। প্রতি মিনিটে গড়ে প্রায় 3,81,339টি ভোট কাস্ট হয়েছে। প্রথম 3.5 ঘণ্টার গড়ের তুলনায় এই হার কয়েকগুণ বেশি, যা অস্বাভাবিক। ভোটের আগে তো বটেই, ভোটের দিনও সেনাপ্রধান দেশবাসীকে নির্ভয়ে তাদের নাগরিক অধিকার প্রয়োগের আর্জি জানান। আর ভোট পূর্ববর্তী এবং পরবর্তী পর্বে আইন শৃঙ্খলার যাতে কোনো অবনতি না হয় তার জন্য কড়া পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দেন। ভোটের দিন দেখা গেল ঠিক উল্টো। ভোট লুট থেকে শুরু করে অস্ত্রের ঝনঝনানি, কিছুই বাদ যায়নি। ভোট পরবর্তী হিংসায় এখনও পর্যন্ত 3 জন প্রাণ হারিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ উপজেলার একটি গ্রামে ককটেল বোমা বিস্ফোরণে 3 জন প্রাণ হারিয়েছেন। ঘটনায় আরও 3 জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, সেখানকার বাসিন্দা জনৈক কালামের বাড়ি লক্ষ্য করে কেই বা কারা বোমাবাজি করে।
বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে বাড়ির চাল উড়ে গিয়েছে, ধসে গিয়েছে বাড়ির দেওয়াল। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন সদর থানার ওসি নূর আলম। নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। ভোট চলাকালীন কুমিল্লার ১৪ গ্রাম উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের আতাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টার দিকে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। আরও কয়েকটি জায়গা থেকে হামলার খবর এসেছে। তাই ভোটে হিংসাত্মক ঘটনা রুখতে পুলিশ প্রশাসন যেমন ব্যর্থ সেনাবাহিনী। এই পরিস্থিতিতে একটি গণমাধ্যমের দাবি অনুযায়ী দিল্লিতে থাকা শেখ হাসিনাকে ফোন করেন সেনাপ্রধান ওয়াকা। দাবি করা হয় সেনাপ্রধানের পরপর ৩ বার ফোন করেছিলেন। প্রথম ২ বার হাসিনা ফোন ধরেননি। তৃতীয়বার তার মুঠোফোন বেজে উঠলে বঙ্গবন্ধু কন্যা ফোনটি ধরেন। ফোনে হাসিনা ওয়াকারকে রীতিমতো ধমক দিয়েছেন বলে গণমাধ্যমে দাবি করা হয়। আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে না দেওয়ায় হাসিনা রীতিমতো ক্ষুব্ধ। তার ওপর সেনাপ্রধান ওয়াকারের ভূমিকায় তার ক্ষোভ অনেকটাই বেড়েছে। এই হাসিনাই কিন্তু ওয়াকারকে সেনাপ্রধান পদে নিয়োগ করেন। অভিযোগ, সেনাপ্রধান পদের দাবিদার আরও অনেকে ছিলেন, কিন্তু ওয়াকার হাসিনার ঘনিষ্ঠ হওয়ায় তিনি সেনাবাহিনীর চালকের আসনে ওয়াকারকে নিয়োগের সিদ্ধান্ত নেন। প্রতিদানে তিনি হাসিনার সঙ্গে যে আচরণ করেছেন সেটা বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। আর বাংলাদেশে জাতীয় রাজনীতির হাওয়া মোরগের ঝুঁটি ঘুরে যাওয়ায় সেনাপ্রধান ওয়াকার বিপদের গন্ধ পাচ্ছেন। হাসিনা ক্ষমতায় এলে তিনি যে সেনাপ্রধানকে ছেড়ে দেবেন না সে ব্যাপারে তিনি নিশ্চিত। ফলে বাঁচার রাস্তা এখন একটাই, যে কোনো উপায়ে হাসিনার কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নেওয়া। সে কারণে তিনি বঙ্গবন্ধু কন্যাকে ফোন করেন, কিন্তু ফোনে তাকে শুনতে হয়েছে ধমক। হাসিনার প্রশ্ন ছিল, কি বলবা বল। তখন উনি আমতা করে বলেন, আমি ভুল এবং শঙ্কার মধ্যে ছিলাম। কিছুটা আমার ভুল হয়েছে, কিছুটা আমায় করিয়ে নেওয়া হয়েছে। আমি যা করেছি তার জন্য আমি দুঃখিত। আমি ক্ষমা প্রার্থী। হাসিনার প্রতিক্রিয়া ছিল, নানান লোকে নানান বিরূপ মতামত দেওয়ার পরেও তোমার প্রতি আস্থা রেখে আমি সেনাপ্রধান পদে নিয়োগ করি। তার বদলে তুমি যা আমায় পুরস্কার দিয়েছ, তুমি আমার মুখের সামনে আসবে না, আমারে জীবনে মুখ দেখাইবা না। ওয়াকার সেখানকার পরিস্থিতির কথা তুলে ধরেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, তুমি এখন যা বলছো সেটা আগে বললে বিশ্বাস করতাম। এখন সব জেনে গিয়েছি। আমাকে খুন করাই ছিল তোমার প্রধান উদ্দেশ্য। তুমি জামাতের হয়ে কাজ করছো।